বঙ্গ সাহিত্য প্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প দুলেন্দ্র ভৌমিকের কলমে ভূত বাংলো। এই গল্পটি আমরা নিয়েছি গা ছমছম ভূত সমগ্র থেকে। গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি সুপ্রিয়। শুরু হচ্ছে ভূত বাংলো। অনেক দিন পর মেজো মামার কাছ থেকে একটা চিঠি এলো। যেমন তেমন চিঠি নয়, একেবারে রেজিস্ট্রি করা চিঠি। রীতিমতো সই সাবুত করে নিতাইকে চিঠিটা নিতে হলো। চিঠিটা পেয়ে নিতাই একটু অবাক হলো। মেজো মামার চিঠি পাওয়া তো লটারি পাওয়ার মতন ব্যাপার নয় যে অবাক হতে হবে। আসলে বছরে দুবার মেজো মামার চিঠি দেন, তাই নিতাই তখনই মেজো মামার চিঠির উত্তর দেয়। সেই দুটো দিন হলো পয়লা বৈশাখ এবং বিজয়া দশমী। চিঠিটা আসে নিতাইয়ের মায়ের নামে, কিন্তু মায়ের জবানিতে চিঠিটা উত্তর দেয় নিতাই। এবার চিঠিটা এলো পৌষের গোড়ায় এবং নিতাইয়ের নামে। এমন অসময়ে মেজো মামার চিঠি কখনো আসেনি। অবাক হবার ব্যাপারটা হলো এইখানে। মেজো মামা চিঠিটা খুলে পড়ার প্রথমে নিতাই রোমাঞ্চিত হলো। পরে নিজেই নিজের ভেতরটা অন্য এক ধরনের উত্তেজনা বোধ করতে লাগলো। মেজো মামা লিখেছেন, স্নেহের নিতাই, আশা করি তোমরা সকলে কুশলেই আছো। দিদির শরীর কেমন তা জানতে ভারী ইচ্ছা হয়। নিজে যাইতে পারি না বলিয়া নিজেকেই অপরাধী মনে হয়। সবই কপালের লিখন। যাই হোক, এতক্ষণে তোমাকে যে কারণে এই জরুরি পত্রটি প্রেরণ করলাম তাহা মন দিয়া পড়িয়া দু একদিনের মধ্যেই কর্তব্য স্থির করো। সেই কিশোরকাল হইতে তোমার ভূত দেখিবার প্রচণ্ড শখ। তোমার স্বর্গত পিতৃদেব অর্থাৎ আমার জামাই বাবুও জীবিতকালে ভূত দর্শনে অভিলাষী ছিলেন। বহুবার ভূত দেখিবার জন্য বায়না করিয়াছিলেন, কিন্তু তাহাকে দেখাইতে পারে না বলিয়া সেই দুঃখ অদ্যাবধি আমাকে পীড়িত করে। এতক্ষণে একটি সুযোগ আসিয়াছে। যদি তোমার মধ্যে ভূত দেখিবার বাসনা এখনো জাগ্রত থাকে, তবে পত্রপাঠ আমার বাড়িতে চলিয়া আসিও। যদি বাসনা পূর্বাপেক্ষা স্থিমিত হইয়া থাকে, তাহা হইলে সেই বাসনাকে জাগ্রত করো। পিতার অপূর্ণ 7 পুত্রের মধ্যে দিয়াই পূর্ণ হয়। ইহাই পিতৃভক্তির নিদর্শন। তুমি ভূত দর্শন করিলে তোমার পিতা অর্থাৎ আমার জামাই বাবুর আত্মা তৃপ্তি লাভ করিবে। অতএব আমারও একান্ত ইচ্ছা, মনে কোনরূপ দ্বিধা না রাখিয়া অতি সত্বর চলিয়া আসিও। আমি তোমার ভূত দর্শনের সমুদয় বন্দোবস্ত করিয়া রাখিব। ইতি তোমার মেজো মামা। মেজো মামার কাছ থেকে এমন চিঠি পাওয়ার পর চুপ করে বাড়িতে থাকার কোনো মানেই হয় না। বড় মামা নাকি অনেক রকম ভূতের সঙ্গে ওঠা বসা করতেন। তার বসবার ঘরটা ছিল উঠোনের এক ধারে। মস্ত বড় উঠোন পেরিয়ে তবে শোয়ার ঘরে বা মূল ঘরে আসতে হতো। তখনও মামার বাড়ির সামনের রাস্তা পাকা হয়নি। কাঁচা রাস্তার পাশেই বড় মামার বসবার ঘর। সন্ধে 7টা বড়জোর 8টার পর এই পথ দিয়ে লোক চলাচল কমে যেত। গ্রামের দিকে কেউ তো বেশি রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে না। এই সময় নাকি ভূতেরা আসতো বড় মামার সঙ্গে দাবা খেলতে। আস্তে করে ঠেলা মেরে বসবার ঘরের ভিজানো দরজা খুলে দিয়ে ঘরে ঢুকতে ঢুকতে ভূত বলতো, কৃষ্ট আয়, 2 হাত খেলে যায়।
বড় মামার নাম ছিল কৃষ্ণপদ, মেজ মামার নাম রামপদ। লোকে যে বলে ভূতের মুখে রাম নাম বড়ই অদ্ভুত ব্যাপার, কিন্তু বড় অদ্ভুত বলে নিতাইয়ের মনে হয় না। মামার বাড়িতে ভূতেরা এসে মেজ মামাকেও নাকি অনেকবার রাম রাম বলে ডেকেছে। দু একদিন দাবাও খেলে গিয়েছে, কখনো অঘটন ঘটেনি। যদিও এত সব বৃত্তান্ত নিতাই নিজেই কখনো দেখেনি, শুনেছে। কিন্তু শুনেছে মেজ মামার মুখে, কিছু শুনেছে মায়ের কাছ থেকে। তার মায়ের বিয়েতে বড় মামার বিশিষ্ট কয়েকজন ভূতবন্ধুও নিমন্ত্রিত ছিলেন। তারা নিমন্ত্রণ রক্ষা করতে একটু অধিক রাত্রে এসেছিলেন। চিঠিটা পকেটে নিয়ে নিতাই তার মায়ের কাছে এলো। মাকে বলল, মা, মেজো মামা আমাকে রেজিস্ট্রি করে চিঠি পাঠিয়েছে। নিতাইয়ের মায়ের নাম প্রিয়বালা। নিতাইয়ের কথা শুনে হাতের কাজ থামিয়ে তিনি ছেলের মুখের দিকে তাকালেন। নিতাই দেখল তার মায়ের চোখের সামনে পানের বাটা, চুন, কচু, সুপারি আর জর্দার কৌটো। নিতাইয়ের কথা শুনে পান বানানো থামিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন, এই অসময়ে রামুর চিঠি এলো কেন? তাও আবার রেজিস্ট্রি করে, কি ব্যাপার? নিতাই চিঠির বিষয়টা মাকে বলতেই প্রিয়বালা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই ভূত দেখার ডাক এলো, কিন্তু এতদিন পরে যে তোর বাবাও দেখে যেতে পারল না রে। দাদাকে তোর বাবাও বলেছিলেন ভূত দেখাবার কথা, কিন্তু সবই কপাল রে, তোর বাবার কপালে ছিল না। নিতাইয়ের মনে হলো মা যেভাবে দুঃখ প্রকাশ করলেন, যেন ভোর রাতে উঠে ঠান্ডায় দাঁড়িয়ে থেকেও টাইগার হিলে সূর্যোদয় দেখা হলো না, কিংবা আগ্রার তাজমহল দেখবার স্বাদ পূর্ণ হলো না। নিতাই মায়ের মুখের দিকে একটু দেখে নিয়ে বলল, আমি আগামীকাল দুপুরেই মামার বাড়ি রওনা দেব। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন। বনগ্রাম স্টেশনে নেমে অটো ধরে যেতে হবে কুঠিঘাটের কাছে, একেবারে ইছামতির পাড়ে। নিতাই ছোটবেলায় স্টেশনের কাছে রিস্কা দেখতে পেত, তাতে করেই দিব্যি মামার বাড়ি চলে যাওয়া যেত। সে সময় তার মায়েদের ছেলেবেলায় ছিল গরুর গাড়ি। এখন অবশ্য রিস্কা, অটো, সাইকেল, রিস্কা, ভ্যান, যাতায়াত নানা রকমের ব্যবস্থা হয়েছে। কিন্তু নিতাইয়ের যাত্রাটা শুভ হলো না। স্টেশনে এসে দেখল ট্রেন চলে গিয়েছে। অতএব টিকিট কেটে পরের ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। ট্রেনে উঠে পড়ার পর ঘড়ি দেখে নিতাই অনুমান করল সব ঠিকঠাক চললে বেলা 4টে নাগাদ সে মামার বাড়ি পৌঁছে যাবে। গোনাতে নিতাই টের পেয়েছিল তার যাত্রা শুভ ছিল না, ফলে কিছুই ঠিকঠাক চলল না। মছলন্দপুর স্টেশনে পৌঁছাবার আগেই লাইনের উপর গাড়ি দাঁড়িয়ে পড়ল। প্রথমে অন্যদের মতন নিতাইও ভেবেছিল সিগন্যালের জন্য দাঁড়িয়ে পড়েছে, এখনই ছাড়বে। কিন্তু একটু পরে জৈনিক হকার মারফত খবর পাওয়া গেল সামনে অবরোধ আছে বলে আগের ট্রেনটাও স্টেশনের বাইরে লাইনের উপর দাঁড়িয়ে আছে। ট্রেন যে কখন যাবে তা কেউ জানে না, কিন্তু এক্ষেত্রে নিতাইয়ের কি বা করার আছে? ট্রেনের কামরার মধ্যে বসে থাকতে থাকতেই সে টের পেল বাইরে দিনের আলো কমে গিয়ে চারপাশ মলিন, বিকেল স্পষ্ট হচ্ছে। নিতাই যে ভেবেছিল দিনের দিনে পৌঁছাবে, সেটি হবার আশা ক্রমশ ক্ষীণ হয়ে এলো। অবশেষে নিতাই যখন স্টেশনে পৌঁছালো তখন শীতের সন্ধ্যের উত্তরে গিয়ে রাত ঘন হচ্ছে। মাত্র জনা কয়েক যাত্রী স্টেশনে নামল। স্টেশনের বাইরে ঘুটঘুটে অন্ধকার। খান কয়েক দোকানে হ্যারিকেন ও লম্ফ জাতীয় কিছু জ্বলছে। বোধহয় এই এলাকা জুড়ে এখন লোডশেডিং।
নিতাই স্টেশনের বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে কোনো অটো বা রিক্সা পেল না। এই অন্ধকারে পথ চিনে যাওয়া তার পক্ষে সম্ভব বলে মনে হলো না। রেল লাইনে অবরোধ না থাকলে এতক্ষণে সে দিব্যি পৌঁছে যেতে পারত। কিন্তু এখন কি হবে? ভাবতে ভাবতেই সে একটা ভ্যাপর আওয়াজ শুনে বুঝল নিশ্চয়ই কোনো রিক্সা আসছে। যদি যেতে রাজি হয় তাহলে তার কষ্ট লাঘব হবে। অন্ধকারের মধ্যে যেটি তার সামনে এসে দাঁড়ালো সেটি রিক্সা নয়, রিক্সা ভ্যান। ভ্যানটি এসে তার সামনে দাঁড়াতেই নিতাই বলল, যাবেন? ভ্যান চালক জিজ্ঞাসা করল, কোথায়? নিতাই বলল, কুটিঘাট। নিতাই শুনেছে এই রকম রিক্সা ভ্যান করে একটা অঞ্চলে শুধুমাত্র মালপত্র নয়, মানুষজনও যাতায়াত করে। নিতাই অন্ধকারে ভ্যান চালকের মুখটা দেখতে পাচ্ছিল না। চালকের মাথায় একটা লাল রঙের টুপি, সম্ভবত উলের। ভ্যান চালক বলল, আগে পিছনে উঠে পড়ুন। নিতাই জানতে চাইল, তা কত লাগবে? চালক বলল, এখন এই রাতের বেলায় তো কোনো প্যাসেঞ্জার পাবো না। কুটিঘাট খুব কাছের পথও নয়, তা পৌঁছাবার পর যা বিবেচনা করবেন তাই দেবেন। নিতাই যেন বর্তে গেল। চালকের সামনে থেকে পিছনের দিকে এসে দেখল ভ্যানের উপর একটা বস্তা আড়াআড়িভাবে শোয়ানো, বোধহয় কোনো আনাজের বস্তা। নিতাই ভ্যানের উপর বসে নিজের ব্যাগটাকে ওই বস্তার পিছনে রেখে বলল, চলুন। ভ্যান চলতে লাগলো। স্টেশনের বাইরের দোকানগুলোতে মিটমিটে আলো জ্বলছিল, কিন্তু স্টেশন চত্বর পেরিয়ে আসতেই সেটুকুও হারিয়ে গেল। নিতাইয়ের মনে হলো একটা অন্ধকার সুড়ঙ্গের ভিতর দিয়ে তাকে নিয়ে ভ্যানটা এগিয়ে যাচ্ছে। সামনে পিছনে ডাইনে বাঁয়ে শুধু অন্ধকার। রাস্তার দুপাশে বড় বড় গাছের পাতাগুলো রাস্তার মাথার উপরে এমনভাবে ছেয়ে আছে যে উপরের আকাশটাও দেখা যাচ্ছে না। ভ্যান চালক ভ্যান চালাতে চালাতেই বলল, এদিকের রাস্তা ভালো না, ভ্যান গাড়ি শুধু লাফাবে। আপনি বরং এক কাজ করুন, ওই বস্তাটা ধরে বসুন। নিতাই একটু পিছনে সরে এসে বস্তাটার উপর কনুইয়ের ভর দিয়ে বসতে যাওয়ার আগে জিজ্ঞাসা করল, বস্তার মধ্যে কি আছে? কেমন একটা গন্ধ বেরোচ্ছে। ভ্যান চালক বিরক্ত গলায় বলল, তা তো বেরোবেই, সকালের মরা। এখন নিয়ে যাচ্ছি থানায়। ডেড বডি তো পৌঁছতে শুরু করেছে। পুলিশের হুকুমে থানায় নিয়ে যাচ্ছি, তারপর সেখান থেকে যদি মর্গে নিয়ে যেতে বলে তাই নিয়ে যাব। নিতাই সোজা হয়ে বসল। টের পেল পৌষের শীতেও তার শরীর ঘামছে। সে কঠিন গলায় বলল, ভ্যান থামান, আমি এক্ষুনি নামবো। ভ্যানটা থামাতেই নিতাই তার ব্যাগটা নিয়ে লাফ দিয়ে নামতে যাওয়ার আগে ওই বস্তার ভিতর থেকে ভারী অদ্ভুত গলায় কে যেন বলল, নেমে গেলে আর গাড়ি পাবি না। কত অসৎ লোকের সঙ্গে ওঠা বসা করেছিস, আর আমার মতো নিরীহ একটা ডেড বডির সঙ্গে কিছুটা পথ যেতে তোর এত আপত্তি? নিতাই মুহূর্তের মধ্যে দেরি না করে লাফ দিয়ে নিচে নেমে পড়ল। আর তখনই চালক খপ করে তার হাতটা ধরে বলল, আরে যতটুকু এসেছেন তার ভাড়াটা তো অন্তত দিন। নিতাই পকেটে হাত ঢোকাতে ঢোকাতে বলল, কত? চালক বলল, 5 টাকা দিন। নিতাই 5 টাকার একটা কয়েন বের করে লোকটাকে হাতে দিয়ে বলল, আপনার আগে বলা উচিত ছিল। চালক কোনো কথা না বলে ভ্যান চালিয়ে মুহূর্তের মধ্যেই অন্ধকারে হারিয়ে গেল। অন্ধকার রাস্তায় একা দাঁড়িয়ে তার মনে হলো ভ্যান থেকে নেমে সে কি ভুল করল।
সে যদি বস্তার মধ্যে কি আছে সেটা না জানতো তাহলে কোনো ব্যাপার ছিল না। জানবার পর বস্তাবন্দি একটা মৃতদেহের সঙ্গে কি একা পথে আসা যায়? মৃতদেহটা বন্ধ বস্তার ভিতর থেকে তাকে যতই অভয় দিক, তার কি কোনো মূল্য আছে? নিজের বাবা মারা গেলে তাকে যখন চিতায় শোহানো হয়, তখন যদি বাবা চিতার উপর উঠে বসে নিজের ছেলের নাম ধরে ডাকেন, তাহলে কি কোনো পিতৃভক্ত ছেলে তার বাবার ডাকে সাড়া দেবে? সে তো ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগাবে। নিতাই রাস্তার একপাশে দাঁড়িয়ে এই সব কথা ভাবছিল, আর ওদিক থেকে তাকিয়ে কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখছিল। রাস্তা দিয়ে হুটহাট করে এক একটা গাড়ি চলে যাচ্ছিল, হাত দেখালেও থামছে না। যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত শুধুই অন্ধকার। কোনো দোকান অথবা লোকজনের বাড়ি আছে কিনা বোঝা যাচ্ছিল না। ঠিক এই রকম সময় তার পিছন দিক থেকে রিং রিং শব্দ বেজে উঠল। নিতাইয়ের মনে হলো রাস্তার দুধারে তো ধান মাঠ, ধান কাটার পর সেই শূন্য মাঠে তো কোনো রাস্তা নেই, নাকি মাঠের মধ্যে দিয়ে ইদানিং রাস্তা হয়েছে। নিতাই পেছনে ফিরে অন্ধকারে স্পষ্ট কিছুই দেখতে পেল না, তবে মনে হলো কিছু একটা আসছে। হ্যাঁ, একটু পরেই একটা রিস্কা এসে তার সামনে দাঁড়ালো। নিতাই যেন হাতে চাঁদ পেল। সে বলল, ভাড়া যাবেন? রিস্কাওয়ালা বলল, বসো। নিতাই রিস্কায় উঠে বসতে বসতে বলল, আমি যাব। কিন্তু নিতাইয়ের কথা শেষ করার আগে রিস্কা চালক বলল, জানি তুমি কুটিঘাটে তোমার মামা রামপদ ঘোষালের বাড়ি যাবে। আমি তো তোমাকে নিতেই এলাম। আজ এখানে একদিনের জন্য বাস, অটো রিক্সা সবের ধর্মঘট। ভাগ্নে আসবে কেমন করে এই ভেবেই তো মেজো মামা উতলা। তাই তো আমার আশা। নিতাই বুঝল তার মেজো মামাই নির্ঘাত এই রিস্কাওয়ালাকে পাঠিয়েছেন। কিন্তু লোকটাই ঘুটঘুটে অন্ধকারে ঠিক তার কাছেই এসে দাঁড়িয়েছে। কেমন করে চিনল? নিতাই মনে মনে ভাবল, আগে মামার বাড়ি যাই, তারপর সব জানা যাবে। এখন রাত হয়তো বেশি নয়, তবু তার চলার পথে যেন মধ্যরাতের নির্জনতা। খানিক পর একটা বাড়ির সামনে এসে রিস্কাটা থামল। রিস্কা থেকে নামার আগে নিতাই মামার বাড়ির দিকে তাকালো। বাড়িটা অন্ধকারে ডুবে আছে। নিতাই ভাবল, এখানে লোডশেডিং। মামার বাড়ির কোনো ঘরে কি কোনো আলো জ্বলছে না? জানলা বা দরজার ফাঁক দিয়ে একটু আলো তো বাইরে আসতে পারে, কিন্তু এই কি অবস্থা? নিতাই অন্ধকারে রিস্কাওয়ালার দিকে তাকালো। অন্ধকারে লোকটাকে ভালো করে দেখা যাচ্ছে না। নিতাই বলল, বাড়িতে কেউ নেই নাকি? রিস্কাওয়ালা কোনো কথা না বলে জোরে জোরে রিস্কার বেল বাজালো। এবার দরজা খোলার আওয়াজ শোনা গেল। একটু পরেই একটি টর্চের আলো এসে পড়ল মামার বাড়ির মস্ত উঠানে। রিস্কাওয়ালা এবার বলে উঠল, ওই যে তেনারা বেরোচ্ছেন, এবার আমায় ছাড়ো। নিতাই রিস্কা থেকে নেমে ভাড়া দিতে গিয়ে জিজ্ঞাসা করল, কত দেব? রিস্কাওয়ালা বলল, যা হয় তাও। এই বলে নিতাইয়ের দিকে হাত বাড়িয়ে দিল। মামার বাড়ির আলোটা এতক্ষণে ঘরের দরজা থেকে বেরিয়ে এসে রিস্কার উপর পড়েছে। নিতাই দেখল যে রিস্কা করে সে এসেছে, সেই রিস্কাওয়ালার বাড়ানো হাতটা সাধারণ মানুষের হাতের মতো নয়, রক্ত মাংসহীন একটা কঙ্কালের হাত। এবার ভালো করে তাকিয়ে দেখল
লোকটার গোটা শরীরটাই তাই। একে কি মানুষ বলা যায়? একটা কঙ্কাল কি রিস্কা টানতে পারে? নিশ্চয়ই পারে। না পারলে সে এলো কেমন করে? নিতাই নিজের পকেটে হাত ঢুকিয়েছে রিস্কার ভাড়া দেবে বলে, কিন্তু রিস্কাওয়ালার হাত এবং শরীরের দিকে তাকিয়ে সে যেন পাথর হয়ে গেল। পকেট থেকে আর সে হাত বের করতে পারল না। টর্চ হাতে নিয়ে একটা লোক এসে দাঁড়িয়েছিল রিস্কার কাছে। সেই লোকটাকে দেখে নিতাই খানিকটা ভরসা পেয়ে পকেট থেকে হাত বের করলো। হাতে 20 টাকার নোট। এই রিস্কাওয়ালা মানুষ নয় নিশ্চয়ই। তবে কি ভূত? ভূতেদের সঙ্গে নিতাই কখনো লেনদেন করেনি, কিছু কেনাকাটার সুযোগও পায়নি। অতএব সে জানে না ভূতেরা প্রাপ্য টাকা নিয়ে ব্যালেন্স ফেরত দেয় কিনা। নিতাই 20 টাকার নোটটা ওই কঙ্কালের হাতে দেওয়ার পর ওই ভূত অথবা কঙ্কালসার আজব মানুষটা বলল, ঠিক আছে। যেভাবে কর্পূর উবে যায়, ওই রিস্কাওয়ালাও ঠিক সেইভাবেই উবে গেল। এবার নিতাই টর্চ হাতে লোকটার দিকে সন্দেহজনক দৃষ্টিতে দেখতে দেখতে ভাবল, এ মানুষ তো নাকি? নিতাই লোকটার দিকে তাকিয়ে বলল, আমি কলকাতা থেকে এসেছি। আমার নাম নিতাই চক্রবর্তী। আমার মেজমামা। টর্চ হাতে লোকটা বলল, আসুন, তিনি তো আপনার জন্যই অপেক্ষা করছেন আর চিন্তা করছেন। আমি তো মেজবাবুকে বললাম, ভয় নেই, ছোটবাবু নিজে যাবেন ভাগ্নেকে আনতে। নিতাই অবাক চোখে লোকটার দিকে তাকিয়ে বলল, ছোটবাবু মানে? আমার আমার ছোট মামা, তিনি তো কবেই মারা গেছেন। লোকটা এবার নিতাইকে নিয়ে বাড়ির দিকে যেতে যেতে বলল, হাজার হোক ঘোষাল বাড়ির ছোট ছেলে, অপঘাতে মৃত্যু হয়েছে বলে তো আর ভূত হয়ে বন বাজারে ঘুরতে পারে না। পৈতৃক সম্পত্তিতে তার হক আছে। কদিন হলো এ বাড়িতেই থাকে। পরের পয়সায় খাবে না বলে নিজেই রোজগার করে। দিনে অসুবিধে, তাই রাতে রিক্সা চালায়। সরকারের বেজায় দয়া, তাই প্রায় রাতেই লোডশেডিং হয়। তখন ছোট বাবুর বেশ ভালোই রোজগার হয়। উঠোন পেরিয়ে ঘরের মধ্যে আসার পর দেখা গেল মেজো মামা সারা গায়ে চাদর জড়িয়ে চৌকির উপর বসে, তার কোমর পর্যন্ত লেপ দিয়ে ঢাকা। নিতাইকে দেখে মেজো মামা বললেন, আসতে কোনো কষ্ট হয়নি তো? বাস, অটো, রিক্সা সবই তো ধর্মঘট, তার উপর অন্ধকার রাত। তাই তোর ছোট মামা হরিপদ গিয়েছিল তোকে আনতে। তুই ট্রেনে ওঠার পরই হরি আমাকে খবর দিয়েছিল যে তুই আসছিস। ওরা চেষ্টা করলে সবই জানতে পারে তো। নিতাই ধপাস করে মেজো মামার পাশে বসে পড়ে বলল, ছোট মামার রিস্কাতেই তো এলাম, 20 টাকা ভাড়াও দিলাম। মেজো মামা অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, হরি তোর কাছ থেকে ভাড়া নিল? নিজের ভাগ্নেকে চিনতে পারেনি? নিতাই বলল, চিনেছে ঠিকই, নইলে আমায় আনলো কি করে? বরং আমি ছোট মামাকে চিনতে পারিনি। মেজো মামা আক্ষেপের গলায় বললেন, কি করে চিনবি বল? ওর তো আর আগের চেহারা নেই। এই বাড়িতে নেহাত যাতায়াত আছে বলে আমরা দিব্যি চিনি। একটু পরে নিতাই বলল, ভূত দেখার কথাই যদি বলো, তাহলে তো ছোট মামার মধ্যেই ভূতের দর্শন পেয়ে গেলাম। মেজো মামা বললেন, তা অবশ্য ঠিক, তবে হরি হচ্ছে আমাদের ভাই, নিজের আত্মীয় জ্ঞাতি কুটুম
এদের ঠিক জেনুইন ভূত হিসেবে মেনে নেওয়া যায় না। এই হরি সেই অপঘাতে মরল। যদি আরো কয়েক বছর আগে মারা যেত, তাহলে জামাইবাবুর ভূত দেখার বাসনা কিছুটা হলেও পূর্ণ হতো। নিতাই বলল। কিছুটা কেন? মেজো মামা একটু হাসলেন, বেশ বিষণ্ণ হাসি। তিনি বললেন, মানুষের মধ্যেও যেমন সবাই পূর্ণ মানুষ নয়, ভূতেদের মধ্যেও তেমন সবাই পূর্ণ ভূত নয়। ওরই এখনো পৈতৃক ভিটের মায়া ছাড়তে পারলো না। মানুষের সঙ্গেই ওর মেলামেশা বেশি, আর ভূতেদের সঙ্গে ওর তেমন মাখামাখি নেই। ভূতেদের কোনো অনুষ্ঠানে, সমাবেশে বা জলসায় হরি কোনোটাতেই বিশেষ যায়টায় না। ফলে ভূত হলেও ভূত সমাজ ওকে এখনো পূর্ণ ভূতের মর্যাদা দেয়নি। তোকে দেখাবো অন্যরকম ভূত, যারা ভূত সমাজে কলিন এবং নেতা গোছের। রাত্রে খাওয়া দাওয়ার পাট চুকে যাবার পর নিতাই জানতে চাইল, সেই কুলিন আর নেতা গোছের ভূতেরা কোথায় থাকে? মেজো মামা বললেন, আর থাকা থাকি, ওই নিয়েই তো বেচার সমস্যা। নিতাই বিষম খাবার ভঙ্গি করে বলল, সমস্যা? ভূতেদেরও সমস্যা হয়? মেজো মামা বললেন, হয় না আবার? খুব হয়। নগর আইনের ধাক্কায় দিদার ভূত এখন উদ্ধাস্ত। তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থাই নেই। তার ফলে যে সর্বনাশটি হচ্ছে, সেটি বড় মারাত্মক। নিতাই চমকে উঠে তার মামার দিকে তাকালো, প্রশ্ন করল, মারাত্মক কেন? মেজো মামা লেপের তলায় পা ঢোকাতে ঢোকাতে বললেন, ভূতগুলো আস্তে আস্তে মানুষের সঙ্গে মিশে যাচ্ছে সমাজে। এমনভাবে মিশে গিয়ে ঘোরাঘুরি করছে যে ভূত আর মানুষকে আলাদা করে চেনাই যাচ্ছে না। তার ফলে প্রায় নানা রকম ভূতুড়ে কাণ্ড ঘটছে। সেই সব কাণ্ডের মোকাবিলা করতে পুলিশ পড়ছে মহাবিপদে। প্রশাসনেরও কিছু করার নেই। ভূত ধরার বা উৎখাত করার কোনো পরিকাঠামো তো প্রশাসনের নেই। নিতাই মেজো মামার দিকে তাকিয়ে বলল, তাহলে কি আমার পূর্ণ ভূত দেখা হবে না? মেজো মামা বললেন, পূর্ণ ভূত মানে হলো কমপ্লিট ভূত। তোকে সেই ভূত দেখাবো বলেই তো জরুরি চিঠি দিয়ে ডেকে পাঠালাম। এখান থেকে একটু দূরে সাহেব কুঠি বলে বড় একটা বাড়ি আছে। অব্যবহারে প্রায় পোড়া বাড়ি। সেই সাহেব কুঠি কয়েকদিনের মধ্যেই ভাঙা হবে। এখানে নাকি কিসের ফ্যাক্টরি হবে। এবার ভেবে দেখ, সাহেব কুঠির এত ভূত যাবে কোথায়? সেই কারণেই ভূতেরা বেজাল চিন্তিত। আগামীকাল ওদের প্রতিবাদ সভা। আমি তোকে ওই সভায় নিয়ে যাব। ওই সভায় একসঙ্গে অনেক কমপ্লিট ভূত দেখবি। অত কমপ্লিট মানুষও বোধ হয় তুই দেখিসনি। মেজো মামিমা তাকে নিয়ে এসে বললেন, বাবা নিতাই, এই কাটে তুমি শোবে, মশারি টাঙিয়ে দিয়েছি। নিতাই মশারির মধ্যে ঢুকে পড়ার পর দেখল তার খাটের ওপাশে আরেকটি চৌকি, তাতে চমৎকার করে বিছানা পাতা, কিন্তু কোনো মশারি টাঙানো নেই। নিতাই মেজো মামিকে জিজ্ঞাসা করল, ওই বিছানায় কে শোবে? ওখানে তো মশারি টাঙানো নেই। পান চিবোতে চিবোতে মেজো মামি একটু স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, ওটা ঠাকুরপোর জন্য, ওর খাবার ঢাকা দেওয়া আছে।
ওর জন্য চিন্তা নেই, ও এসে খেয়ে দিয়ে শুয়ে পড়বে। ঠাকুরপোর মশারি লাগে না, শরীর বলতে তো শুধু হাড়, ওই হাড়ে মশার হুল ফোটে না। নিতাই দেখল মেজমামি চলে যাচ্ছেন। সে একটা ঢোক গিলে কাথর চোখে ওই শূন্য বিছানার দিকে তাকিয়ে রইল। এমন একটা খবর জানার পর কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারে না। নিতাইও পারল না। মেজমামা তার ভাইকে যতই ইনকমপ্লিট ভূত বলুক না কেন, তিনি যে অজান্ত ভূত তাতে কোনো সন্দেহ নেই। ঘুমের ভান করে লেপের তলায় শুয়ে নিতাই কিন্তু ঘেমে যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো তার ঘরের মধ্যে একটা উষ্ণ ভাব। তবে কি ছোট মামা এলেন? কিন্তু অন্ধকার ঘরে কিছুই দেখা গেল না। খুটখাট আওয়াজ শুনে মনে হলো ছোট মামা এসছেন। নিতাই চুপ করে রইল। ভূতেরা কি অন্তর্যামী? হঠাৎ ছোট মামা বলে উঠলেন, কিরে নিতাই, ঘুমালি? লেপের তলায় কেঁপে উঠলেও সে কোনো কথা বলল না। কোন কথায় কি বলে ফেলে বিপদ বাড়াবে, তার চাইতে চুপ করে থাকাই ভালো। জীবনে তো এর আগে কখনো কোনো ভূতের সঙ্গে এক ঘরে রাত কাটায়নি। ভূত দেখার অভিজ্ঞতা এমন হবে সেটা জানা থাকলে সে ভূত দেখতে আসতো না। কিন্তু ঘরের মধ্যে এসব কি হচ্ছে? জোনাকির আলোর মতো ছোট ছোট কয়েকটা আলো ঘরের মধ্যে ঢুকলো। নিতাই প্রথমে জোনাকি ভেবেছিল, কিন্তু আলোগুলো হঠাৎ বড় হয়ে গিয়ে ঘরের মধ্যে ঘুরে ঘুরে পাক খেতে আরম্ভ করলো। কে যেন ছোট মামাকে জিজ্ঞাসা করলো, হরিপদ, লেপের তলায় কি শুয়ে রে? গন্ধ তো ভালো ঠেকছে না। ছোট মামা জবাব দিলেন, আমার ভাগ্নি আজকেই কলকাতা থেকে এসছে। তারপর ওরা ছোট মামার সঙ্গে ফিসফিসিয়ে অনেকক্ষণ কথা বলল। তারপর কখন যে কি হলো তা মনে পড়ছে না। সকালে ঘুম ভাঙার পরই ছোট মামার বিছানার দিকে তাকালো নিতাই। বিছানাটা খালি। তার মানে ছোট মামা ঘুম ভেঙে উঠেই চলে গেছে। দুপুরের পর মেজমামার সঙ্গে সাহেব কুঠিতে এসে নিতাই দেখল কোথাও কোনো মিটিংয়ের আয়োজন নেই। মেজমামাকে বলতেই মেজমামা বললেন, এটা কি মানুষের মিটিং যে রাজ্যের লোককে জানাতে জানাতে এবং জ্বালাতে জ্বালাতে মিটিংয়ের মিছিল চলবে? এখানে সব হয় নিঃশব্দে এবং সাবলীলভাবে। মন স্থির করে দেখবার চেষ্টা কর। নিতাই মনস্থির করে দাঁড়িয়ে থাকলেও কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ তার কানের কাছে কে যেন ফিসফিস করে বলল, নিতাই, তোর বাবাকে দেখ, মঞ্চের উপর দেখতে পাচ্ছিস? নিতাই বলল, না। আমি তোর ছোট মামা, তোকে ছুঁয়ে রইলাম। এবার তুই সব দেখতে পাবি। আমার পর্দা ছুঁয়ে আছে মেজদাকে, তাই মেজদাও সব দেখতে পাচ্ছে। মানুষের হাতের স্পর্শ কেমন তা নিতাই জানে। জীবনে এরকম প্রথম একটা ভূতের কঙ্কালের হাতের স্পর্শ পেয়ে তার মনে হলো ভিড়ের সময় ট্রামে, বাসে, রেলে, নানা অফিসে এরকম স্পর্শ সে আগেও পেয়েছে। এবারে সে সবই দেখতে পাচ্ছে, সবই শুনতে পাচ্ছে। মঞ্চের উপর বাবাকে দেখে সে একেবারে অভিভূত হয়ে গেল। মানুষ হয়ে বেঁচে থেকে যে সম্মান বাবা পাননি, আজ এত কমপ্লিট ভূত
তার বাবারকে সেই সম্মান দিয়েছে। গলায় মালা পরে অনুষ্ঠানের সভাপতি হয়েছেন, তার মানে তার বাবাও কমপ্লিট ভূত। একজন ভূত বক্তৃতা দিচ্ছে। আমি শিবানুচর, অভিধানের ভাষায় ইন্দ্রগ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান, অর্থাৎ ক্ষিতে, অপ, তেজ, মরুদ ও বোম। কার্তিক মাসে কৃষ্ণ চতুর্দশী মানব সমাজে ভূত চতুর্দশী নামেই বিখ্যাত। স্বর্গ ও মর্ত উভয় লোকে আমাদের অবাধ যাতায়াত, অথচ আমাদের উৎখাত করার চক্রান্ত চলছেই। এই সমাজে ভুতুরে ভোটার আছে, ভূতের অফিস কর্মী আছে, ভুতুরে রেশ কার্ড আছে, ভুতুরে মেডিকেল বিল, টেলিফোন বিল, ক্রেডিট কার্ডের বিল সবই আছে, অথচ ভূতেদের কোনো স্থায়ী নিবাস নেই। তাই আমাদের দাবি, নিউ টাউনে একটা ভূত বাংলো চাই। আমরা অকৃতজ্ঞ নই, প্রশাসনের সব কাজে আমরা সহযোগিতা করব। নিতাই দেখল হল ঘর ভর্তি ভূত। সবাই হাততালি দিল, কিন্তু হাততালির শব্দটা যেন মানুষের হাততালির মতো শোনালো না, কেমন যেন খটাখট খটাখট আওয়াজ। এত ভূত একসঙ্গে দেখতে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। ছোট মামা বললেন, এত ভূত দেখে অবাক হচ্ছিস তো? গোটা ভারতবর্ষের কথা তো বাদ দে, শুধু পশ্চিমবঙ্গেই কমপ্লিট ভূতের সংখ্যা 2 কোটি। মনে রাখিস, মানুষ মরে কিন্তু ভূত মরে না, কেবলই পারে। তাই আগামী দিনে সারা পৃথিবীতে ভূতের সংখ্যাই বেশি হবে, মানুষের তুলনায় অনেক বেশি। এই সময় নিতাইকে দেখতে পেয়ে নিতাইয়ের বাবা মঞ্চ থেকে নেমে এসে বললেন, বাবা নিতা, কেমন আছিস? অফিসে যে উপরি ইনকাম ছিল সেটা এখনো চালিয়ে যাচ্ছিস তো? আজ অব্দি কমপ্লিট মানুষ হলি না, মাকে দুবেলা খেতে দিচ্ছিস, তাই তো ঢের। যতদিন মানুষ ছিলাম ততদিন ভাবতাম মানুষ সর্বোত্তম প্রাণী, কিন্তু ভূত হয়ে যাবার পর ধারণা বদলালো। ভূতেদের মধ্যে কমপ্লিট ভূতের সংখ্যা বাড়ছে, অথচ কমপ্লিট মানুষের সংখ্যা তো কমেই চলেছে। তুই একা একটা ইনকমপ্লিট মানুষ, এ আর সহ্য হয় না রে বাবা। নিতাইকে বাবা ভৎসনা করে চলে যাবার আগে নিতাইয়ের কানটা এমনভাবে মুলে দিয়ে গেলেন যার যন্ত্রণা আজও টের পায় নিতাই। তার সবচেয়ে বড় দুঃখ হলো বাবা, কাকা, মাস্টার মশাই এরা কেউ নন। কানটা মুলে দিয়ে গেলেন তার ভূত বাবা। ভূতের হাতে কান মোলা খাওয়াটা নিতাই আজও মেনে নিতে পারছে না। শুনছিলেন দুলেন্দ্র ভৌমিকের কলমে ভূত বাংলো। নিতাইয়ের ভূমিকায় রনিত, মেজমামার চরিত্রে রূপঙ্কর, নিতাইয়ের মায়ের ভূমিকায় শ্রেয়সী, ছোট মামার ভূমিকায় দেবায়ন, নিতাইয়ের মামির ভূমিকায় আয়েশা, গল্প পাঠে ও নিতাইয়ের বাবার ভূমিকায় আমি সুপ্রিয়, আবহ সঙ্গীত ও বিভিন্ন সাউন্ড এফেক্টসে আমি সুপ্রিয়, পোস্টার ডিজাইন শ্রীজু ও অধীপ। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রবিবারে ঠিক রাত 9টায় ফিরবো আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং শুদ্ধ থাকুন। সাহিত্যের ভূত। শুভরাত্রি।